হ্যাঁ, বলো তোমার এক্সিবিশন নিয়ে। এবারে যে এক্সিবিশনটা করলা, তোমার এই এক্সিবিশনের বিষয়বস্তু কি, তুমি কি ভেবে করলে, বলো। আহ, প্রথমে আমি ধন্যবাদ জানাই এই গ্যালারির কর্ণধার মনন ভাই, আরজু ভাই, হ্যাঁ, ওনাদেরকে যারা এই প্রদর্শনীটা সার্থকভাবে করেছেন। আর তদুপরি আমার খুব প্রিয় মানুষ, আমাদের বাংলাদেশের প্রথিতযশা সোজান মিঠু ভাই যদি এগিয়ে না আসতেন এই প্রদর্শনীটা, তিনি আমার পক্ষে অন্তত করা সম্ভব হতো না। তো আমার এই কাজগুলো, এখানে যে কাজগুলো আমরা দেখছি, এই কাজগুলো খুব একটা বেশি সময়ের নয়। বেশিরভাগ কাজই 22-23, হয়তো দু একটা হয়তো কাজ 18-19 এরকম একটা দুটো, সেটা কিন্তু খুব একটা মেজর কিছু না, হয়তো এখানে এক্সিবিট হচ্ছে। তো এই ছবিটার ক্যাপশন হচ্ছে ভায়োলেন্স ভায়োলেশনস, যে আমাদের এই মানব সভ্যতার ইতিহাসে ভায়োলেন্সটা একটা সমাজের সাথে একটা ওতপ্রোত একটা শব্দ। এখন আমরা এটাকে কিভাবে দেখছি, আমাদের সমাজ কীভাবে দেখছে, আমরা নিজেরাই বা কীভাবে দেখছি, সেটা সেই উপলব্ধিটা আমাকে কিন্তু সবসময় নাড়া দিয়েছে, যারটার সাথে আমার নিজের যাপনটাও অনেকটা জড়িত এই পুরো বিষয়টার সাথে। যে আমার যে আমি যেভাবে একটা সময়গুলো পার করছি, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন সব কিছু মিলে, তো একটা মানুষ কেন ভায়োলেন্সের শিকার হয়, একটা মানুষ কেন বড় ধরনের বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে সে ইন্টারেক্ট করে, এটার পেছনে হয়তো কি লোকটা দেয় নাকি তার সংস্কার, তার সব কিছু মিলেই একটার সাথে একটা প্রশ্ন কিন্তু জড়িয়েই আছে। তো এক একজনে ভায়োলেন্স বলতে যে আমরা সবসময় যে ভীষণ আকারে একটা কিছু করব, আমাদেরকে ইয়ে করতে হবে তা না। নিজের সাথে নিজেরও একটা ভায়োলেন্স হয়, নিজের মনোজগতের ভায়োলেন্সটাও কিন্তু অনেক বেশি নিজেকে পরিচালিত করে। হয়তো আমরা এক একজন এক একভাবে সেটা হয়তো প্রকাশ করি। হ্যাঁ, তো এটা আমাকে, আমার পুরো ছবি, আমার মনোজগৎটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে ছবিতে মনোজগতের একটা প্রাধান্য, এটা আমাকে কিন্তু সবসময় একটা সময় এসে টেনেছে, যে আমাদের পলিটিক্স, আমাদের সোশ্যাল যে চিন্তা ভাবনাগুলো, এগুলো আমার কাজের প্রতি কোনো না কোনোভাবেই মিশছে। আমার নিজের যাপন বোধ, কেন কেন আমি একটা দেশ থেকে আরেকটা দেশে উদ্বাস্তু হতে গেলাম, হ্যাঁ, এইটার পেছনে যে গল্পটা, আমার উদ্বাস্তু হয়ে ওটার পেছনে আমার যে ইসলাম, আমার যে মানে আমি যে এক ধরনের ফবিয়াতে এক সময় ঢুকে গেছিলাম, যে যেটা এখানকার যে ধরতে গেলে মেজরিটি ফবিয়া, যেটা, হ্যাঁ, সবসময় এটা আমি, যেহেতু আমি একটা কর্পোরেট হাউসে চাকরি করতাম, সেখানে আমি এই ফবিয়া, আমি এই ধরনের একটা মেজরিটির দ্বারা কিন্তু আমি শিকার হয়েছি, যে আমার চাকরিটা আমি ছাড়তে বাধ্য হলাম। এই বিষয়গুলো জীবনের এই সব বিষয়গুলো আমাকে ভীষণভাবে রেখাপাত করেছে আমার প্রতিটি সময়। তো আমি চাকরিটাও ছেড়ে দিলাম। তারপরে এরপরে আমি কলকাতা শহরে যাই। কলকাতা শহরে আমি আসা যাওয়া, এই টানাপোড়েনের মধ্যে একটা ইয়ের মধ্যে ঢুকে গেছি, জীবনের টানাপোড়েন ইয়ে। তো এখন আমি কোথায় যাব, কেন যাচ্ছি, যে এই যে প্রশ্নগুলো আমাকে বারবার ধাক্কা দিচ্ছে, এটা মনের মধ্যে যে রেখাপাত করতেছে, সেই বিষয়টাই আমার এই কাজে নিয়ে, যে আমার ডিপ্রেশন, আমার ভিতরে এক ধরনের কোথায় যেন একটা ডিপ্রেশন সবসময় বয়ে চলছে নিজের অজান্তে। হ্যাঁ, সেটা আমার আমার পার্সোনাল লাইফে, যেন আমার সেক্সুয়াল ডিপ্রেশন পর্যন্ত আমাকে নাড়া দিয়েছে, যে আমার যেই ইয়েটা থাকা দরকার সেটা আমার হয়নি, বা এই ধরনের নানাবিধ এগুলো আমার, তারপর আমার পলিটিক্যাল, তারপর আমার রিলিজিয়াস আইডেন্টিটি, এগুলো আমাকে কিন্তু খুব করে
ভাবিয়েছে কাজগুলো করবার সময়। আর আমি বিষয়গুলো নিয়ে আমি খুব নিজেকে নিজে প্রশ্ন করি, কেন আমি এমন হতে গেলাম, কেন, বা হয়তো আমি হই না, এরকম আমাদের সমাজে সব প্রত্যেকের মানুষের ভেতরে একটা গল্প থাকে। তার আমি একটা রক্তাক্ত পা আছি, কেন আছি, আমার পাটা কেন রক্তাক্ত, আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি দেখা যাচ্ছে আমরা খুব জেনে শুনে বুঝে ধীর স্থির হয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করে পাটা দিলাম যে হ্যাঁ এইবার মধ্যে আমাদের খুব ভালো কিছু হবে। ঠিকই দেখা গেলো পাটা রক্তাক্ত হয়ে গেল, মানে এমন একটা জায়গায় পড়লাম পুরো পাটা সব পুরো চিন্তা ভাবনাগুলো সব শেষ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। তো এই যে বিষয়গুলো আমাকে কিন্তু প্রতিনিয়তই আমার ছবির মধ্যে দিয়ে এই বয়ানটা এসছে, বা আমি এইটাকে শিকার হয়েছি। মানে আমি এগুলো ভাবি অ্যাকচুয়ালি আমার ছবির মধ্যে। তুমি তোমার কাছে যে তুমি যে এই যে ভায়োলেশনের কথা বললা, হ্যাঁ, ধরো ভায়োলেন্সের কথা বললা, তারপরে এই যে মেজরিটির দ্বারা মাইনরিটির যে ফোবিয়া, হ্যাঁ ফোবিয়া, এখন এই বিষয়গুলো প্রথম প্রশ্নটা হলো ধরো যে এইটা হওয়ার কারণ কি সমাজের মধ্যে। আমাদের এখানকার যে বাংলাদেশ এবং সেখানে আবহমান কালের যে সম্প্রীতি যেটা সামাজিক সম্প্রীতি, এই সম্প্রীতিটা তোমার এই আইডেন্টিটি পলিটিক্সের যখন তৈরি হয়নি, যখন তৈরি হয়নি তখন তো তোমার এই সমাজটা সম্প্রীতির মধ্যে ছিল, কিন্তু যখন আইডেন্টিটি পলিটিক্সটা তৈরি হচ্ছে তখনই তো তোমার ক্রাইসিসগুলো ভাষাগত, তারপরে পোশাকের দিক থেকে, ভাষাগত দিক থেকে, তখন এইসব বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই আইডেন্টিটি পলিটিক্সের শুরুটা কেন হলো, এইটার প্রয়োজনীয়তাটা কি ছিল? প্রয়োজনীয়তা আসলে আমাদের যে এই উপমহাদেশে কম বেশি কিন্তু আমরা এটার যে দেশটা যে ভাগ হয়েছে 47-এ, সেই 47-এর ভাগটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু প্রচণ্ড রকম ক্রাইসিস তৈরি করেছে। ধর্মীয় বিভাজন, সামাজিক বিভাজন, এগুলো করেছে, আমাদের রাষ্ট্রীয় বিভাজন, এগুলো এসছে, যে কারণে আমি এই লিকার দিয়ে এই কাজগুলো করেছি। তারপর আমার কাজের মধ্যে যেমন আমি ধোঁয়া, স্মোক ইউজ করেছি, আমি কাগজটা করেছি, মানে কি আমি যেহেতু আমি নিজে পড়ছি, আমি নিজেকে নিজে পড়ছি, প্রতিনিয়তই আমি বার্ন হচ্ছি। তো এই বিষয়টা কিন্তু আমার ছবিতে মাধ্যমগত দিক থেকে কিন্তু তার সাথে একটা ওতপ্রোত বিষয় হিসেবে কিন্তু জড়িত ছিল। তার মানে ধরো মোটা দাগে যদি বলা যায় যে তুমি আইডেন্টিটি পলিটিক্সের দ্বারা আহত, হ্যাঁ, এবং সেই আহত হওয়ার যে বোধ, তুমি কি সেই বোধটাকে আঁকছো নাকি সেই আহত হওয়ার কারণটাকে আঁকছো? আমি যেমন তোমার এখানে দেখতে পাচ্ছি হিউম্যান ফিগার ব্যবহার করেছো, খণ্ড বিখণ্ড হয়তো পাটা আছে, এই বিভিন্ন অংশ বিভিন্ন রকমের, তার মানে একটা সম্পূর্ণ মানুষের অবয়ব এখানে নেই, থাকলেও সেটা অত্যন্ত আক্রান্ত, অস্থিরতা আছে, একদম প্রচন্ড একটা অস্থির জীবনের মধ্যে দিয়ে যায়। এটা এই অস্থিরতাটা হয়তো প্রতীকী, এটা যে খুব বেশি চোখ দিয়ে দেখা যাচ্ছে হয়তো তা নয়, কিন্তু আমাদের সবার ভেতরে কিন্তু এই বিষয়গুলো কিন্তু কম বেশি করে কিন্তু। আমি যে জিনিসটা জানতে চাইলাম যে ওই যে তোমার আহত বোধ, তুমি কি ওই বোধটাকে আঁকছো নাকি এই আহত আমি হচ্ছি কেন এই কারণটাকে আঁকছো? অর্থাৎ তুমি কি কারণটাকে আঁকছো নাকি তুমি ফলাফলটাকে আঁকছো? না, ফলাফল নয়, এটার প্রতিটি কারণের পেছনে যে ব্যাখ্যাটা আমি খুঁজতে গেছি। যেমন আমি আরেকটু তোমাকে সহজ করে দিই যে জয়নুল আবেদিন যখন দুর্ভিক্ষের ছবি আঁকলো, তিনি কিন্তু দুর্ভিক্ষের কারণগুলোকে আঁকেনি, না, ফলাফল এঁকেছে, অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে দেখা যায়, সবাই দেখে, তিনি কিন্তু কারণকে চিহ্নিত করেন, কারণ কারণকে চিহ্নিত করলে কিন্তু আমরা জেনে যেতাম যে কি কারণে হচ্ছে। সমাজের বা রাষ্ট্রের দেশের মানুষ, অধিকাংশ মানুষ কিন্তু জানে না যে দুর্ভিক্ষতা কি কারণে হলো, তিনি ফলাফল এঁকেছেন। এই ক্ষেত্রে তুমি আহত হওয়ার যে বোধটা, এইটাকে তুমি কি ফলাফলটাকে আঁকছো নাকি কারণটাকে আঁকছো? আমি
দুটো জিনিসকে হয়তো প্যারালালি দেখেছি আমি। তার এটাকেও, কারণটাকেও যেমন উদ্ঘাটন করার চেষ্টা করছি, পাশাপাশি আমার যে ফিডব্যাকটা সেটাও আমার ছবির মধ্যে হয়তো কম বেশি মানুষ হয়তো অনুভব করতে পারছে, যেটার এই ছবিগুলোর যে মনস্তাত্ত্বিক যে দর্শন, সেটার থেকে সে কিন্তু ওটা ভাবতে পারছে হয়তো বা কেউ কেউ। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন করি তোমাকে, সেটা হলো যে ধরো তোমার কাজের তার মানে বিষয়বস্তু ভায়োলেন্স। এখন যখন একটা মানুষ একটা ছবি সংগ্রহ করবে তার বাসার জন্য, দেয়ালের জন্য বা কিছুর জন্য, তখন সে নিশ্চয়ই একটা সুন্দর সৌন্দর্য করবে। সে কিন্তু ভায়োলেন্সকে না, এই বিষয়ে তোমার মতামত বলো। এটার খুব মজার প্রশ্ন করলে। এটার পেছনে কারণ ছিল, কারণ আমার এই পর্যন্ত আমার কোনোদিন কিন্তু খুব একটা ছবি বিক্রি বলতে যা বোঝায় সেভাবে কিন্তু কখনো ছবি বিক্রি হয়নি। হয়তো 2-4 হাজার টাকায় হয়তো কেউ কেউ কিছু কিছু ল্যান্ডস্কেপ কিনেছে, হয়তো কাছে গেছি, হয়তো সেই চক্ষু লজ্জায় হয়তো সে আমাকে ওই টাকাটা দিয়ে কিনেছে। ওগুলো 4-5 হাজার টাকা, যেখানে আমার ফ্রেম করতেও হয়তো গেছে 2,000 টাকার উপরে, আমার হয়তো পেয়েছি 5,000 টাকা। হ্যাঁ, হয়তো আমার হাতে 1,000 টাকা বা 2,000 টাকা ছিল, এরকম করে এই পর্যন্ত আমার এসেছে। তো আমার কখনো, যেহেতু আমার এই বয়স অবধি কোনো ছবি ওভাবে বিক্রি হয়নি, ফলে আমি আর এটা নিয়ে খুব একটা ভাবিনি। তো আমি ভাবছি যে আমার যা দর্শনের জায়গা, আমার যেমন, আমি যদি আমার মতন কাজ করি, হলে হলো, না হলে নেই, বিক্রি হলে হলো, না হলে নেই। ঠিক তখন ছবিগুলো কীভাবে যেন আমার মতন, আমার একটা কমিটমেন্টের জায়গা থেকে একরকম হয়ে গেছে আর কি। এটা কিন্তু আমার যে ছবি, আমি কিন্তু যেটা আমি করে যাচ্ছি, এটা কিন্তু কোনো আরোপিতভাবে আসে, এটা সহজাতভাবে সেটা প্রকাশ স্পন্টেনিয়াস। হ্যাঁ। আচ্ছা, তুমি তো গান করো আসলে, তাই না? তোমার মনে, তোমার কিন্তু একটা গানের মানুষ তুমি একটা, হ্যাঁ, তুমি অসম্ভব সুন্দর রবীন্দ্রসঙ্গীত করো। তোমার গান আসলে তোমার পেন্টিংসে তেমন, মানে গানের যে একটা মাধুর্যতা আছে, একটা সফটনেস, তুমি তোমার, আমি কিন্তু দেখছি সেই প্রায় বলতে গেলে 20 বছর ধরে তোমার কাজ দেখছি। তোমার কাজ কিন্তু এরকমই, কিন্তু তুমি কিন্তু এখনকার যে তোমার এক্সপ্রেশন কাজের, এই এক্সপ্রেশন কিন্তু তোমার কাজের যে জনরাটা বলছি, সেটা কিন্তু অনেক আগের থেকেই প্রায় কাছাকাছি আছে, হয়তো বিষয়বস্তু একটু এদিক ওদিক হচ্ছে। তো তোমার সঙ্গীতটা ঠিক ওইভাবে কেন তোমার পেন্টিংসে আসে, নাকি আসে? আমি ধরতে পারছি এটা ওভাবে, কারণ আমি, আমার যে আচরণগত দিক, সেটা বাহ্যিক আচরণটা অনেক বেশি খুব মানে চুপচাপ, হয়তো ওই ধরনের আসে না, কিন্তু ভেতরে অনেক অস্থিরতাটা কিন্তু আমাকে বাহ্যিকভাবে কিন্তু খুব একটা মানুষ বুঝতে পারে না, কিন্তু ভেতরটা যে আমার কত অস্থির, কত সংকটময়। হ্যাঁ, এটা কিন্তু যারা খুব কাছের জন, তারা হয়তো কেউ একটু একটু আঁচ করতে পারে, বাকিরা হয়তো আমার এক ধরনের খুব ইয়েটা দেখে, খুব প্রাণচঞ্চল, বা আমি খুব প্রচণ্ড স্মাইলি থাকি। এটা, এই ফেসটা আমার সবার কাছে একটু কম লাগে। তো এখন ওইটা আমার মধ্যে আসে। আমার ছবিটা আসলে একদম পুরোপুরি একটু ভীষণ ভাঙা গড়া, যেভাবে আমার জীবনটাকে আমি প্রবাহিত করতেছি, তারই একটা রিফ্লেকশন। তোমার কাজে কিন্তু যৌনতারও একটা ভালো পাওয়া যায়। আমি বলেছি সেক্সুয়াল ডিপ্রেশনটা আমাকে কিন্তু সবসময় মানে আমাকে নাড়া দিয়েছিল। তো ওটা থেকেই কিন্তু আমার ছবিতে এসে এটার থেকে তো অনেক কিছু সেক্সুয়াল, আমরা একটা অবদমিত জাতি যদি হয়, তবে ওর মধ্যে নানা রকমের। তোমাকে অবদমন করতে হচ্ছে কেন? এখন ধরো যে এটা একটা মানুষ যদি তার পার্সোনাল লাইফে যদি সে তার, আমি ইন জেনারেল বলছি, যদি হ্যাপি না হয় তার সব কিছু মিলে, তবে কিন্তু তার মধ্যে এক ধরনের মেন্টাল প্যাসিভিটি, একটা মানুষ যে রেপের শিকার হচ্ছে বা এটার পেছনে কিন্তু আমরা জানি যে সে রেপের শিকার হলো, কিন্তু কেন হলো তার পেছনে অনেকগুলো ঘটনা হয়তো আছে, মনস্তাত্ত্বিক ঘটনা আছে, হয়তো সেগুলো হয়তো ফ্রয়েড তার দর্শনের কিছু কিছু জায়গায় হয়তো ব্যক্ত করেছেন তার মতো
করে হয়তো সেগুলো হয়তো সর্বজন স্বীকৃত, অন্তত আমরা যারা রেশনাল মেন্টালিটি তাদের কাছে এটা হয়তো অনেক কিছু হয়তো গ্রহণযোগ্যতা পেয়েছে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। তুমি তো কলকাতায় বাস করো, আবার বাংলাদেশেও বাস করো। তো তোমার এই যে মুভিং ব্যাপারটা, মানে আছে না যে একটা জায়গায় শিকড় গাড়া, সে করে বৃদ্ধি হওয়া, ওখান থেকে আলো বাতাসটা নেওয়া, তো এই মুভিং জিনিসটা তোমাকে, এই শিফটিং জিনিসটা, এই যে যাওয়া আসা, এইটা তোমাকে, এইটাও তোমার অস্থিরতার আর একটা কারণ। একটা বড় কারণ, ভীষণ বড় কারণ। এই যে বললাম 47-এর যে বিভাজনটা, এটা যে কত বড় একটা ক্ষরণ তৈরি করেছে একটা জাতির ভেতরে, এটা একমাত্র সেই ভুক্তভোগী জাতি জানিবেন। এটার মাসুল কিন্তু আমাদেরকে, পৃথিবী যতদিন আছে এই মাসুলটা কিন্তু আমাদেরকে দিনের শেষে দিয়ে যেতে হবে, কেউ কিন্তু এটা থেকে রেহাই পাবে না। তো তুমি তাহলে, তার মানে তুমি একটু স্থির হতে কি চাও না, নাকি তুমি? স্থির হওয়ার একটা ইচ্ছা আছে, এখন দেখা যায়, কারণ ভাগ্য কোন সময় কোন দিকে যায়। তো মানুষ তো অনেক কিছুই ভাবে, কিন্তু সব ভাবনাগুলোকে কতটা শেষ না হওয়া পর্যন্ত, যে বললাম যে রক্তাক্ত পা, অনেক চিন্তা করে সেই পাটা ফেললো, দেখা গেল তার পাটা ক্ষরণ হয়ে সৃষ্টি হলো সেই পায়ে। তো এটা, এই যে এটার প্রতি, এটার কি তার নিজের সমস্যা, না সে তার কিসের, এটা আমাদের, আমরা এটার এই কারণগুলো আমরা সবসময় কিন্তু আমরা একটু যদি অনুসন্ধান করি, তাহলে তো আমরা সেই ফলাফলটা বুঝতে পারবো। তোমার জন্ম কোন জায়গায়? আমার জন্ম চট্টগ্রামে। চট্টগ্রামে। হ্যাঁ, আমার বাবা পাবনা জেলার মানুষ, সিরাজগঞ্জ, এখন গ্রেটার ডিস্ট্রিক্ট হয়েছে আলাদা, আগে গ্রেটার পাবনায় ছিল সিরাজগঞ্জ, আর মা হচ্ছে চট্টগ্রাম। তো আমার জন্ম, কর্ম, বেড়ে ওঠা সব চট্টগ্রামে। সিরাজগঞ্জে তুমি ওখানে যাও? আমি আমার জীবদ্দশায় আমাদের বাড়িটা একবারই দেখেছিলাম, পরবর্তীতে সেই বাড়িটা নদীতে, যমুনায় বিলীন হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। হ্যাঁ, যে তুমি এখন আমাদের বাংলাদেশে কিন্তু আর্টের যে চর্চাটা, এটার সোর্সটা হচ্ছে ধরো দুইটা ক্ষেত্র থেকে। একটা প্রাতিষ্ঠানিক, ওখান থেকে বের হচ্ছে ছেলেপেলেরা, আবার তোমার বাইরের থেকে যারা স্বশিক্ষিত আমরা বলি। তা আমরা তো সবাই আসলে ইনস্টিটিউট থেকে আসি, এবং ওই ইনস্টিটিউটগুলো, প্রতিষ্ঠানগুলোর তো একটা কাঠামো আছে, এডুকেশনাল কাঠামো আছে। এই কাঠামোর মধ্যে থেকে সত্যিকার অর্থে শিল্প চর্চা করা সম্ভব? মানে এটা তো একটা কলোনিয়াল কাঠামো, ওই জন্য বলছি। এটা একটা সুন্দর প্রশ্ন। তবে আমরা যতই একাডেমিক ক্যারিয়ার ডেভেলপ করি না কেন, দিনের শেষে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু সেম থট, যে এই যে কাজগুলো আমরা করেছি, আমরা যে এই গ্লাস, বোতল, স্টিল, এই সেই আমরা যে ডিপার্টমেন্টে করতাম, কিন্তু এইটা কি আমাদের এখন যে আমাদের শিল্প চর্চার যে যে ইয়েতে চলে এসছে, শিল্পের যে দৃশ্যশিল্প যেখানে অবস্থান করছে, সেখানে কি খুব বেশি ইম্প্যাক্ট তৈরি করছে? আমার তো মনে হয় না। এখানে থটটা এখন চলে এসছে, ইন্টেলেকচুয়াল ব্যাপারগুলো চলে এসছে, কে কীভাবে বিষয়গুলোকে ধারণ করছে সেগুলো এসছে। ফলে এখানে কিন্তু মানে কে কতটা ড্রয়িং করলেই, ভালো ড্রয়িং স্কিল ড্রয়িং করলেই যে সে খুব বিশেষ কিছু করে ফেলতে পারবে এমন কিন্তু কোনো, আবার অনেকে খুব কম ড্রয়িং, একাডেমিক্যালি অতটা সাউন্ড ছিল না, বা হয়তো পরেও, তারাও কিন্তু অনেক ভীষণ ভীষণ ভালো ভালো কাজ করছে। আমি যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে, ধরো এখন পাশ্চাত্যের বা ওয়েস্টার্ন যে আর্ট ফর্ম, সেইখান থেকে ধরো তুমি তোমার কাজকে পাশ্চাত্যের যে আর্ট ফর্ম, মানে কন্টেন্ট তো একটা ব্যাপার আছে, হ্যাঁ, আবার তার একটা ফর্মও আছে, তাই না? পাশ্চাত্যের ফর্ম থেকে তোমার ফর্মটাকে তুমি আলাদা করবে কিভাবে? মানে তোমাকে কি এইভাবে শনাক্ত করা সম্ভব যে তুমি একজন বাংলাদেশি আর্টিস্ট, এবং তোমার এই কাজগুলো, এই জিনিসগুলো বাংলাদেশের জলবায়ু থেকে যাও? এটা হয়তো বিষয়গত দিক থেকে বিষয়গত নির্মাণের দিক থেকে হয়তো একটা ইন্টার রিলেশনশিপ থাকতে পারে, কিন্তু আমি যেটা মনে করি যে এখন কিন্তু গ্লোবাল
মার্কেটে, গ্লোবাল ওয়ার্ল্ডে এখন কিন্তু অনেক কিছু কিন্তু মিলেমিশে। কিন্তু ও যখন একটা, ধরো আমেরিকান একটা লোক, সে যখন একটা কাজ কিনবে তোমার থেকে, সে কিন্তু ওই ওই জন্যই কিনছে যে এটা একটা আইডেন্টিটিক্যালি বাংলাদেশি ওয়ার্ক, বাংলাদেশি আর্টিস্টের কাজ। আমরা গ্লোবালাইজেশনের কথা বলে কিন্তু আমরা অনেক কিছু বলেই ফেলতেছি। কীরকম? আমরা মনে করতেছি যে আমাদের আর্টও গ্লোবাল ফর্মে হবে। গ্লোবাল ফর্ম বলে কিন্তু কিছু নাই। জার্মানদের কাজ আলাদা, ফ্রান্সের কাজ আলাদা, আমেরিকানদের কাজ আলাদা। তাহলে মানে আইডেন্টিটিক্যাল মার্কটা কি? ধরো তোমাকেই যদি বলা হয় যে তোমার কাজের মধ্যে তুমি অ্যাজ এ বাংলাদেশি আর্টিস্ট, তুমি তোমার কাজের মধ্যে তুমি বাংলাদেশটাকে কিভাবে কনফার্ম করবে? এটা আসলে এভাবে দেখানোটা আমার মনে হয় খুব জটিল বিষয়টা। কারণ এখন এই সময় এসে, কারণ তাই তো আমাকে একদম যদি খুব ট্রেডিশনালি যেতে হয় তাহলে আমাকে ট্র্যাডিশনালের কথা বলছি না, ধরো যামিনী রায়ের কথা বলছি না, বা কালীঘাটের কথা বলছি না, পটুয়াদের কথা বলছি না। আমি বলছি যে তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার কাজের মধ্যে বাংলাদেশটাকে কিভাবে কনফার্ম করবে, তখন তোমার উত্তরটা কী হবে? সেটা এখন তো কিছুটা হয়তো, কারণ তুমি তো এই অ্যাটমসফিয়ারে বাঁচো, হ্যাঁ তাই না? আমি বাংলা বলতে তার বাংলাদেশ পরে কলকাতা একই কথা বলছি। একই, হ্যাঁ। যে তাহলে তুমি তোমার মানে কাজের মধ্যে তোমার জায়গাটা, আবহাওয়াটা, অ্যাম্বিয়েন্সটাকে কিভাবে কনফার্ম এটা করবে? আসলে শিল্প কিন্তু আসলে কখনো ওইটা কোনো কিছু দিয়ে ওটাকে আটকিয়ে রাখা বা সেভাবে কিন্তু আমার মনে হয় না খুব একটা সম্ভব হয় বলে। কারণ ধরো ল্যান্ডস্কেপের দিকেও যদি আমি তাকাই, ইউরোপিয়ান ল্যান্ডস্কেপ আর আমাদের বাংলাদেশের ল্যান্ডস্কেপে যে খুব বেশি কিছু জলবায়ু পরিবর্তন ছাড়া, হয়তো তুষার এগুলো ছাড়া খুব একটা কিন্তু মিল কিন্তু অনেকগুলো জায়গায় আছে। বা মিলের শোনো, ওয়েস্টার্নরা কিন্তু কতটুকু জায়গায় গ্রাম থাকবে, কতটুকু জায়গায় শহর থাকবে, শহরের মধ্যে কতটুকু জায়গায় গাছপালা থাকবে, এগুলো কিন্তু খুবই প্ল্যান করা। আমাদের কিন্তু ল্যান্ডস্কেপ এখনো প্ল্যানের বাইরে, হ্যাঁ। সো আমাদের ল্যান্ডস্কেপগুলো এখনো ন্যাচারালি, প্রাকৃতিকভাবেই নিজেদের মতো করে, ধরো একটা গাছ উঠতে পারছে কিন্তু, হ্যাঁ, ওইখানে কিন্তু ওইটা সম্ভব হবে না। তুমি আমেরিকার লোকেশনটা দেখলে, উপর থেকে দেখলে দেখবা যে খুবই কিউব মানে খুব জিওমেট্রিক্যাল। ফলে আমাদের এখানে মানে আমি আরও একটু তোমাকে সহজ করে বলি, আমি শাহাবুদ্দিন আহমেদের কাজ নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলাম যে আমাদের দেশের যে মানুষ ফিগার, তাদের যে গঠন, তাদের যে স্কিনের কালার, এটা কিন্তু আমরা তার কাজের মধ্যে পাই না। খুবই ককেশীয়, খুবই ক্রিমসন, তাই না? তো বাংলাদেশকে তাহলে তুমি তোমার কাজে কিভাবে কনফার্ম করবে যে হ্যাঁ আমার এই অংশটুকু আমাদের দেশীয় যে অ্যাম্বিয়েন্সের একটা রিপ্রেজেন্ট করে? আচ্ছা ধরো, মানে এটা জরুরি না, একজন শিল্পীর ক্ষেত্রে এটা জরুরি না। আমি বলছি যে ধরো একটা ইয়াং ছেলে যদি, ধরো আমার ফিগারগুলো দেখলেও বোঝা যায় যে আমাদের, আমি যে ধরনের ফিগারটা, সেটা তো আমাদের যে গঠন স্বাভাবিক সব মানুষের যেরকম, তার গঠনটা কিন্তু খুব একটা কাছাকাছি গঠন, হ্যাঁ। এটা আছে কোথাও না কোথাও, তো কিন্তু অ্যাপ্রোচটা হয়তো একটু অন্যরকম। কিন্তু গঠনের দিক থেকে যদি আমি ভাবি যে এটা একটা ইউরোপিয়ান গঠন নয়, কিন্তু আমার ফিগারগুলো দেখো যে আমার ফিগারগুলো কিন্তু আমার ফিগারের সাথে কিন্তু নিজের সেলফ ফিগারের সাথে কিন্তু একটা কোথাও যেন একটা মিল আছে। এটা একটা বিষয় হতে পারে এভাবে হয়তো আমরা। তারপর কালার প্লেটটা মানে একটু সব মিলে বোধহয় একটা আমাদের যে মনোযোগ, এই অঞ্চলের যে মানুষের মানসিক যে প্রতিফলন রঙের ক্ষেত্রে, সেটাও বোধহয় কিছু কিছু জায়গায় আছে, সেটাও আছে। এখন এটা আমি বলতে পারবো এভাবে একদম খুব ইয়েভাবে বলা সম্ভব নয় আর কি। আচ্ছা, তোমার কাজ নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা বলো। মানে কাজ নিয়ে তুমি কি করবে, সামনে কিভাবে আগাবে? সামনে করে যায়, এখন ভবিষ্যৎ আর কীভাবে বলবো, কারণ এতদিন যেসব পরিকল্পনা করেছিলাম সবই তো দেখি যে দিন ভেস্তে যাচ্ছে। তারপর দেখতে হবে যখন যা হবে হবে,
এটাও ভাবিনি যে এক্সিবিশনটা হবে, মিঠু ভাইকে আমি কাজগুলো দেখার সুযোগ হয়েছে। তো মিঠু ভাই এটা খুব যত্ন করে এই জায়গায় নিয়ে এসছে, এটা ওনারই অবদান। আর আমার এই শিল্প জীবনে ওনার মতো একজন মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন, এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। আচ্ছা, এবার শেষ কোশ্চেন, বাংলাদেশ নিয়ে তুমি কি ভাবো? মানে এই দেশটার আসলে ভবিষ্যৎ কি দেখছো তুমি? দেশটাতে অনেক চমৎকার, আসলে পৃথিবীতে বাংলাদেশের মতো এত সুন্দর প্রাকৃতিক দেশ তো খুব একটা, তার জলবায়ু, তার আবহাওয়া এত সুন্দর। তো এখন আমাদের কিছু কিছু জিনিসের চিন্তা ভাবনার পরিকল্পনার জন্যই হয়তো এইসব সমস্যাগুলো তৈরি হচ্ছে। এবং এটা কি বলবো, এটা যারা এখানকার সমাজবিদ আছে, যারা এটা নিয়ে ভাবেন, রাষ্ট্র যন্ত্র যারা পরিচালনা করছে, তারা তাদের ব্যাপারটা নিয়ে কাজ করবেন। সুদ্ধা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, আলাপ হলো তোমাকেও আমাদের। ধন্যবাদ, তুমি এত কষ্ট করে এসছো বসায়, তোমার প্রতি আমি খুব চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। ভালো থেকো।